আচ্ছা, একবার ভাবুন তো, আপনি যদি টাইম ট্রাভেলের মাধ্যমে আপনার অতীত জীবনে ফিরে যেতে পারতেন, তাহলে আপনি অতীতে গিয়ে আপনার জীবন থেকে কোন জিনিসগুলো মুছে ফেলতেন, আর টাইম ট্রাভেলের কারণে আপনার অতীত আর বর্তমান জীবনে ঠিক কতটা প্রভাব পড়বে। আর যদি টাইম ট্রাভেল করতে গিয়ে আপনি খুনের দায়ে ফেঁসে যান, তখন আপনি কি করবেন? আদেও কি অতীত জীবন থেকে ফিরে আসতে পারবেন, নাকি টাইম ট্রাভেলে আটকা পড়ে ধ্বংস হবে আপনার বর্তমান জীবন? টাইম ট্রাভেল নিয়ে এমনই একটি অসাধারণ গল্প তুলে ধরা হয়েছে চরকিতে সদ্য মুক্তি পাওয়া কালপুরুষ সিরিজটিতে। যারা সায়েন্স ফিকশন গল্প দেখতে পছন্দ করেন, তাদের জন্য এই সিরিজটি মাস্ট ওয়াচ একটি সিরিজটি দেখলে আপনি টাইম ট্রাভেল সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তাই বিশেষ অনুরোধ রইল সম্পূর্ণ এক্সপ্লানেশনটি দেখার। মুভির শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই। এই মেয়েটির নাম হচ্ছে ফারিয়া। সে রাতের বেলা একটা নির্জন রাস্তা দিয়ে হাঁটছিল আর কাউকে ফোন করছিল। তাকে দেখেই খুব চিন্তিত মনে হচ্ছে। এরপর সে হাঁটতে হাঁটতে একটা লেকের পাড়ে আসে, আর তখনও সে অবিরত কাউকে ফোন করতেই থাকে, কিন্তু ফোন রিসিভ না করায় সে মন খারাপ করে বসে থাকে। হঠাৎ করে সে শুনতে পায় কেউ একজন তাকে ফারিয়া ফারিয়া বলে ডাকছে। ফারিয়া তখন সেই লোকটিকে খুঁজতে থাকে, আর ঠিক তখনই পেছন থেকে একজন মাস্ক পরা লোক এসে ফারিয়ার গলায় ছুরি বসিয়ে দেয়, আর অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ফারিয়া সেখানেই মারা যায়। এরপর সেই লোকটি ফারিয়ার শরীর থেকে সমস্ত জামাকাপড় খুলে ফেলে ফারিয়াকে নগ্ন করে ফেলে, আর তারপর সে মাস্টারবেশন করে ফারিয়ার শরীরের উপর স্পার্ম ফেলে দেয়। পরের দিন সকালবেলা সেখানে পুলিশ আসে ফারিয়ার খুনের তদন্ত করতে, আর এই খুনের তদন্তের দায়িত্ব পড়ে ধানমন্ডি থানার এসআই মিরাজের উপর। সেখানে এসে মিরাজ দেখতে পায় ফারিয়ার লাশটা সাদা কাপড় দিয়ে মোড়ানো। তাই সে তার সহকারী অফিসার শফিককে জিজ্ঞাসা করে কাপড়টা কে দিয়ে গেছে। তখন শফিক বলে পাশের মসজিদ থেকে ইমাম এসে দিয়ে গেছে। তখন মিরাজ বলে ইমামকে খবর দিয়েছে কে? শফিক বলে দুইটা ছেলে, তারা ভোরবেলা চেকপোস্টে গিয়ে খবরটা জানিয়েছে। তখন মিরাজ ছেলে দুটো কোথায় আছে এটা জানতে চাইলে শফিক বলে ছেলে দুটোর কাছে ইয়াবা পাওয়া গেছে, তাই তাদেরকে জেলে কাস্টাডিতে রাখা হয়েছে। এরপর মিরাজ লাশের কাছে যায়, আর তখন শফিক জানায় ফারিয়ার বাড়ি হচ্ছে জিগাতলায়। সে তার বান্ধবীর সাথে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। সেখানে কথা বলার এক পর্যায়ে মিরাজ খেয়াল করে দেখে লেকের পাড়ে দুইটা চেয়ারের জায়গায় একটা চেয়ার রাখা। তাই তার কাছে বিষয়টা সন্দেহজনক মনে হয়, আর এই জন্য সে ভালো করে সব জায়গার ছবি তুলতে বলে। এরপর মিরাজ এসে সেই দুজনকে জিজ্ঞাসাবাদ করে আর জানতে চাই তারা সেদিন রাতে লেকের পাড়ে কেন গিয়েছিল। তখন তারা জানায় তারা ইয়াবা খাওয়ার জন্য ফয়েল আনতে লেকের পাড়ে গিয়েছিল, কারণ তাদের বয়স অল্প হওয়ার কারণে ফার্মেসি থেকে তারা ফয়েল কিনতে পারতো না। তখন মিরাজ জানতে চাই লেকের পাড়ে তারা কার কাছ থেকে ফয়েল আনতে গিয়েছিল। তখন তারা জানায় তাদের কাছে এক বৃদ্ধা মহিলা কম টাকায় পুরনো ফয়েল বিক্রি করত। কিন্তু সেদিন রাতে তারা যখন ফয়েল আনতে যায়, তখন তারা সেখানে ফারিয়ার লাশ পড়ে থাকতে দেখে, আর যেটা দেখে তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে। তারা দুজনেই জানায় তাদের এই খুনের সাথে কোনো সম্পর্ক নেই, তারা ফারিয়াকে খুন করেনি। তবে তারা সেখান থেকে দৌড়ে পালানোর সময় একটা লোককে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। অন্ধকার থাকার কারণে তারা লোকটার চেহারা দেখতে পারেনি। জিজ্ঞাসাবাদ শেষ করে মিরাজ শফিককে বলে লেকের পাড়ের সিসি ক্যামেরাগুলোর ফুটেজ ভালো করে চেক করতে। এরপর মিরাজকে থানার ওসি তার কেবিনে ডাকে, আর সে মিরাজকে বলে তোমার ভাগ্য তো খুব ভালো, অপরাধী নিজে এসে তোমার কাছে ধরা দিয়েছে। কিন্তু মিরাজের ধারণা ছেলে দুটো ফারিয়াকে খুন করেনি, কারণ খুন করলে তারা লাশটাকে কেন ফেলে দিল না, আর তারা ড্রাগস নিয়ে কেনই বা পুলিশের হাতে ধরা দিল। তবে ওসির ধারণা এই খুনের সাথে ছেলে দুটোর সম্পর্ক রয়েছে। তাই সে মিরাজকে বলে আগে থেকেই কাউকে নির্দোষ ঘোষণা করবে না, আর প্রমোশনের পর এটা আমার ফার্স্ট কেস। তাই সে মিরাজকে কাজে মনোযোগ দিতে বলে, আর ফারিয়ার পোস্টমর্টেম রিপোর্টটা রেডি করতে বলে। এরপর মিরাজ একে একে সবাইকে থানায় ডাকে আর জিজ্ঞাসাবাদ শুরু করে। সে প্রথমে ডাকে মসজিদের সেই ইমামকে, আর জানতে চাই সে আগে থেকেই ফারিয়াকে চিনত কিনা। তখন ইমাম জানাই সে ভোরবেলায় হাঁটতে বের হলে মাঝে মধ্যেই ফারিয়াকে দেখত, কিন্তু কখনো তার সাথে কথা হয়নি। সেও বুঝতে পারছে না ফারিয়াকে আসলে কে খুন করতে পারে। এরপর ফারিয়ার রুমমেট আনিকাকে ডাকা হয়। সে একটা এনজিওতে চাকরি করে। তার কাছ থেকে মিরাজ জানতে পারে সে ফারিয়াকে রাতের বেলা পার্কে হাঁটাহাঁটি করতে মানা করত, কিন্তু ফারিয়া তার কোনো কথাই শুনতো না, কারণ তার পার্কে হাঁটাহাঁটি করতে ভালো লাগতো। সে আরো জানায় ফারিয়া কারো সাথে খুব একটা মিশতো না, সে একাই থাকতো। এদিকে শফিক ফারিয়ার বাসার কেয়ারটেকারের জবানবন্দি নেয়। সে জানায় সে 1 মাস হলো ফারিয়ার বাসার নতুন কেয়ারটেকার হিসেবে জয়েন করেছে, আর আগের জন চাকরি ছেড়ে দিয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে মিরাজ বাসায় ফিরে আসে আর আমরা তখন মিরাজের বউ লাবণীকে দেখতে পাই। সে টিভিতে ফারিয়ার খুনের নিউজটি দেখতে পেয়ে মিরাজের কাছে ফারিয়ার কেসটার ব্যাপারে জানতে চাই। সারাদিনের ব্যস্ততা শেষে মিরাজ ক্লান্ত হয়ে রুমে এসে শুয়ে পড়ে আর এরপর সে যখন ঘুমিয়ে যায় তখন সে আবসা করে একটা স্বপ্ন দেখতে পায়। স্বপ্নে সে দেখতে পায় একটা রুমের মধ্যে সে মেঝেতে শুয়ে আছে, আরেকটা লোক তাকে ইঞ্জেকশন নেওয়ার জন্য ডাকছে। আর এরকম অদ্ভুত স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায় আর সে দেখতে পায় তার সামনে তার স্ত্রী দাঁড়িয়ে আছে। লাবণী তখন তার প্রেগন্যান্সি টেস্ট করে আর সে মিরাজকে জিজ্ঞেস করে এক দাগ মানে কি। মূলত লাবণী আর মিরাজ দুজনকে অনেক ভালোবাসে, তবে মিরাজের শারীরিক অক্ষমতার কারণে তারা এখনো পর্যন্ত কোনো বাচ্চার মুখ দেখতে পায়নি। লাবণী তখন বায়না ধরে সে সিগারেট খাবে আর এই জন্য সে লাইটার আনতে মিরাজকে বাহিরে পাঠিয়ে দেয়। এরপর মিরাজ যখন লাইটার আনতে বাহিরে আসে তখন শামসুল আলম নামক একটা লোক তাকে ফোন করে আর জানায় সে হচ্ছে যশোর থানার একজন সাবেক পুলিশ অফিসার। সে মিরাজকে বলে আপনি যে খুনটার ব্যাপারে তদন্ত করছেন, লেকের পাড়ে খুন হওয়া এই মেয়েটার ঘটনা আমি আগে দেখেছি, এই সব কিছুই আগে ঘটে গেছে। এসব কথা শুনে মিরাজ একদম অবাক হয়ে যায়। তখন সেই লোকটা বলে আপনি আপনার ঠিকানা দেন, আমি আমার ফাইলটা পাঠিয়ে দিচ্ছি। পরের দিন মিরাজ আবারও সেই লেকের পাড়ে যায় আর সেখানে গিয়ে তার একটা পায়ের ছাপ দেখতে পায়। তখন মিরাজ শফিককে পায়ের ছাপটার ছবি তুলে রাখতে বলে। এরপর তারা সেখানে একটা গর্ত দেখতে পায়, কিন্তু তারা সেখানে কোনো কিছুই খুঁজে পায় না। এরপর ফারিয়ার লাশটার পোস্টমর্টম করা হয়। ডক্টর জানায় ফারিয়াকে পেছন থেকে গলা কেটে হত্যা করা হয়েছে। তখন মিরাজ জিজ্ঞেস করে ফারিয়াকে কি রেপ করা হয়েছে? তখন ডক্টর জানায় রেপ করা হয়নি, তবে ফারিয়ার বডির উপর দুটি ভিন্ন স্যাম্পলের স্পার্ম পাওয়া গেছে। আর সে আরো জানায় ফারিয়া 2 মাসের প্রেগন্যান্ট ছিল। এসব শুনে তারা দুজন একদম অবাক হয়ে যায়। এরপর ফারিয়ার কেসটার তদন্তের ব্যাপারে থানায় সব পুলিশ অফিসারদেরকে নিয়ে একটা মিটিং করা হয়। মিরাজ তখন সবার সামনে ফারিয়ার পোস্টমর্টম রিপোর্টটা তুলে ধরে আর এরপর সে লেকের পাড়ের সেদিন রাতের সিসিটিভি ফুটেজ তুলে ধরে। যেই রাতে ফারিয়াকে খুন করা হয় সিসিটিভি ফুটেজে দেখা যায় সেই নেশাখোর 2 ছেলে রাত 3:15 লেকের পাড়ে প্রবেশ করে এবং 3:26 তারা ভয় পেয়ে লেকের পাড় থেকে দৌড়ে পালিয়ে আসে। কিন্তু পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী ফারিয়ার মৃত্যু হয়েছে রাত 2টায়, অর্থাৎ ফারিয়াকে এই 11 মিনিটের মধ্যেই খুন করা হয়েছে। আর মিরাজ সেই পায়ের ছাপ দেখিয়ে বলে আমার মনে হয় খুনি ফারিয়াকে খুন করার পর নিজেকে পরিষ্কার করার জন্য লেকের এই পাড় থেকে ওই পাড়ে সাঁতরে গিয়েছে। তখন ওসি বলে আপনার কাকে সন্দেহ হয়? তখন মিরাজ জানায় আমরা 2জন লোককে সন্দেহ করছি। প্রথমজন হচ্ছে ফারিয়ার বাসার আগের কেয়ারটেকার, যে ফারিয়ার মৃত্যুর পর থেকেই নিখোঁজ। আর দ্বিতীয়জন হচ্ছে ফারিয়ার বয়ফ্রেন্ড, যার কারণে ফারিয়া 2 মাসের প্রেগন্যান্ট ছিল। ফারিয়ার প্রেগন্যান্সির কথা শুনে ওসি সহ সবাই অনেক অবাক হয়ে যায়। আর তখন ওসি মিরাজকে বলে ওই ভাগ্যবান বাবাকে খুঁজে বের করেন। এরপর মিরাজ আবারও ফারিয়ার রুমমেট আনিকাকে থানায় ডাকে আর জিজ্ঞেস করে ফারিয়া যে প্রেগন্যান্ট হলো আপনি জানতেন? এটা শুনে সে কিছুটা ইমোশনাল হয়ে যায়। তখন মিরাজ জানতে চায় বাচ্চার বাবা কে হতে পারে। তখন আনিকা জানায় ফারিয়ার রাফায়েত নামে একটা বিবাহিত ছেলের সাথে সম্পর্ক আছে আর বাচ্চার বাবা ওই রাফায়েত ছেলেটাই হবে। এটা শুনে মিরাজ আনিকার উপর কিছুটা রেগে যায়, কারণ সে মিরাজকে আগে কেন এই কথাটা বলেনি। এরপর মিরাজ রাফায়েতের সাথে দেখা করতে তার বাসায় যায়, কিন্তু রাফায়েতের স্ত্রী জানায় রাফায়েত ব্যবসার কাজে থাইল্যান্ড গিয়েছে, ফিরতে 2-3 দিন সময় লাগবে। তখন মিরাজ রাফায়েতের স্ত্রীর সাথে কথা বলে আর তাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। মিরাজ তার কাছে জানতে চায় 11 তারিখ রাত্রেবেলা রাত 11টা থেকে 2টা পর্যন্ত তার স্বামী কোথায় ছিল। তখন সে জানায় 11 তারিখ রাতের বেলা রাফায়েত বাড়িতেই ছিল, কারণ ওই দিন রাতে আমাদের বাড়িতে একটা ফ্যামিলি দাওয়াত ছিল। তারপর মিরাজ জিজ্ঞেস করে পার্টি শেষ করে রাফায়েত কোথায় ছিল। তখন সে জানায় পার্টি শেষ করে রাফায়েত রুমে এসে ঘুমিয়ে পড়ে, কারণ পরের দিন সকালবেলা রাফায়েতের ফ্লাইট ছিল আর তার রাত জেগে বই পড়ার অভ্যাস। তাই রাফায়েত সেদিন ঘুমালেও সে রাত জেগে বই পড়ছিল। কথা বলার এক ফাঁকে মিরাজ দেখতে পাই এই দম্পতির ঘরে একটা সন্তানও রয়েছে। তাই মিরাজ তাকে জিজ্ঞেস করে রাফায়েত হাজবেন্ড হিসেবে কেমন। তখন সে বলে রাফায়েত বাবা হিসেবে অনেক ভালো, এতটুকু বলতে পারি। যাই হোক, কথা বলা শেষ করে তারা সেখান থেকে চলে আসে। এরপর মিরাজ বাসায় আসলে লাবণীকে বলে আচ্ছা আমি যদি অন্য মেয়ের প্রেমে পড়ে যাই তখন কি হবে?
এটা শুনে লাবণী বলে, তোমার এই ভুঁড়িটা দেখলে যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। প্রেম করো আর যা ইচ্ছা করো, কিন্তু রাত 8টার আগে বাড়িতে ফিরলেই হবে। আর মেয়েটিকে অবশ্যই আমার থেকে সুন্দরী হতে হবে। এভাবে তাদের মধ্যে খুনসুটি চলতে থাকে। তখন মিরাজ লাবণীকে জানায় যে ফারিয়া 2 মাসের প্রেগনেন্ট ছিল। আর এটা শুনে লাবণী খুবই ইমোশনাল হয়ে যায়, কারণ একটা বাচ্চা পৃথিবীর আলো দেখার আগেই মারা গেল। আর এইদিকে তারা তাদের সন্তান না হওয়ার কষ্ট বয়ে বেড়াচ্ছে। এসব ভেবে দুজনেই খুবই ইমোশনাল হয়ে যায়। এরপর মিরাজের কাছে শফিকের একটা কল আসে, আর সে মিরাজকে দ্রুত মর্গে আসতে বলে। এরপর মিরাজ মর্গে আসলে শফিক তাকে একটা সিসিটিভি ফুটেজ দেখায়, যে ফুটেজে দেখা যায় কোনো একজন লোক রাতের বেলা লুকিয়ে মর্গে প্রবেশ করে। আর এরপর সে ফারিয়ার লাশ বের করে বডি থেকে রক্তের স্যাম্পল নিয়ে নেয়। এটা দেখে শফিক সেখানে কর্মরত লোকের কাছে মর্গের বাইরের সিসিটিভি ফুটেজ দেখতে চায়, কিন্তু লোকটি জানায় তারা মর্গের বাইরের ফুটেজ ডিলিট করে শুধুমাত্র মর্গের ভিতরের সিসিটিভি ফুটেজগুলাই রাখে। এরপর শফিক আর মিরাজ আসে দারোয়ানের কাছে। তারা মর্গে প্রবেশ করা সেই লোকটির ছবি এনে দারোয়ানকে দেখায় আর জিজ্ঞেস করে সে এই লোকটিকে দেখেছে কিনা, কিন্তু দারোয়ান জানায় সে এই লোকটিকে চেনে না। এরপর তারা মর্গে গিয়ে ফারিয়ার লাশটা বের করে, আর তারা দেখতে পায় ফারিয়ার শরীরে ইনজেকশন পুশ করার দাগ রয়েছে। তখন মিরাজ শফিককে নির্দেশ দেয় যেভাবেই হোক সে যেন এই লোকটিকে খুঁজে বের করে। এরপর আমাদের 8 দিন পরের কাহিনী দেখানো হয়। পুলিশ মর্গে প্রবেশ করা সেই লোকটির সন্ধান খুঁজে পায়। সে একটা পুরনো বিল্ডিং এর 3য় তলায় থাকে। এরপর মিরাজ শফিককে সাথে নিয়ে লোকটার রুমে প্রবেশ করে, আর তখন তারা রুমের মধ্যে নানা রকম ঔষধ তৈরির উপকরণ দেখতে পায়। আর সেই সাথে রুমের মধ্যে ছিল গবেষণা করার কিছু যন্ত্র, সাথে কিছু কেমিক্যাল। তখন মিরাজ সেখান থেকে একটা ঔষধের শিশি নিয়ে তার পকেটে রেখে দেয়। আর রুমের একপাশে বেশ কিছু বই দিয়ে সাজানো ছিল। তারা যখন রুমটা ঘুরে দেখছিল, ঠিক তখনই সেখানে খাবার হাতে নিয়ে সেই লোকটা আসে আর তাদেরকে বলে, আমার এখন লাঞ্চের টাইম, তাই খাবার খাওয়ার পর আপনাদের সাথে কথা বলবো। মিরাজ তখন লোকটির পরিচয় জানতে চায়। তখন লোকটি জানায় তার নাম হচ্ছে শেহজাদ। সে বলতে গেলে একজন হাতুড়ি ডাক্তার। এখন তার সাথে আর কেউ থাকে না, তবে পরিণামে একটা ছোট্ট মেয়ে থাকে যে তার অ্যাসিস্ট্যান্ট। তখন মিরাজ আর শফিক তাদের দুজনের পরিচয় দেয়। আর এরপর মিরাজ সেদিন রাতে মর্গের সিসিটিভি ফুটেজের একটা ছবি বের করে শেহজাদকে দেখায় আর জিজ্ঞেস করে, ওই দিন রাতে আপনি মর্গে কি করছিলেন? তখন শেহজাদ জানায় এই ব্যাপারে তার বিন্দুমাত্র ধারণা নেই। এরপর মিরাজকে ফোন করা সেই শামসুল আলম থানায় আসে মিরাজের সাথে কথা বলতে, এবং সে 1968 সালে যশোরে ফেরিঘাটে ঘটা একটা খুনের কেসের ফাইল মিরাজের হাতে দেয়, ঠিক যেমনটা করা হয়েছে ফারিয়ার সাথে। মিরাজ যখন ফাইলটা ঘেটে দেখছিল, তখন সে ফাইলের মধ্যে শেহজাদের ছবি আঁকা একটা পোর্ট্রেট দেখতে পায়। আর এটা দেখে মিরাজ একদমই অবাক হয়ে যায়। তখন সেই লোকটি জানায় 1968 সালে ঘটে যাওয়া সেই খুনের তদন্ত করতে এই লোকটি আমাকে সাহায্য করেছিল। এটা শুনে মিরাজ আরও অবাক হয়ে যায় আর ভাবতে থাকে 1968 সালে ঘটে যাওয়া ঘটনার সাথে কিভাবে ফারিয়ার ঘটনার মিল থাকতে পারে, কারণ এমনটা শুধুমাত্র টাইম ট্রাভেলে সম্ভব। এরপর লোকটি এসে শেহজাদকে 1968 সালের ঘটনার বিবরণ বলে, আর সেই ঘটনা অনুযায়ী শেহজাদের বয়স হওয়ার কথা 100 বছর, কিন্তু শেহজাদ জানায় তার বয়স হচ্ছে 43 বছর। আর শেহজাদ জানায় সেই লোকটিকে আগে কোথাও দেখেনি। এরপর লোকটি বলে, আপনি আমাকে 1968 সালে একটা খুনের কেসে সাহায্য করেছিলেন, আপনার কিছু মনে আছে? তখন শেহজাদ বলে, আমি আপনার কথা বিশ্বাস করছি, কিন্তু আমি আপনাকে দেখিনি। শেহজাদের এই অদ্ভুত কথা শুনে মিরাজ অনেক রেগে যায়, কারণ একই সাথে তার সাথে দুটি সত্য কিভাবে ঘটে। মিরাজ তখন জিজ্ঞেস করে, গত মঙ্গলবার খুনের রাতে আপনি কোথায় ছিলেন? তখন শেহজাদ জানায়, সেদিন রাতে অতিরিক্ত মদ্যপান করে মারামারি করার কারণে পুলিশ আমাকে থানায় নিয়ে যায় আর পরের দিন ভোরবেলায় ছেড়ে দেয়। কিন্তু শেহজাদের এই কথা মিরাজের বিশ্বাস হয় না। সে রেগে গিয়ে বাহিরে চলে যায়। ওইদিকে শফিক যায় শেহজাদ যে বাসায় থাকে সেই বাসার মালিকের কাছে আর জানতে চায় শেহজাদ বাসার ভাড়া ঠিকমতো দেয় কিনা। তখন বাড়িওয়ালা জানায় মাস শেষ হওয়ার আগেই শেহজাদ তাকে ভাড়ার টাকা দিয়ে দেয়, আর মানুষ হিসেবেও শেহজাদ খুবই ভালো। এরপর শফিক বাজারের আরও কিছু মানুষকে জিজ্ঞাসাবাদ করলে সবাই শেহজাদের নামে বদনাম করে। কেউ জানায় তার ঔষধ কোনো কাজ করে না, আবার কেউ জানায় চা খেয়ে নাকি সে চায়ের টাকাটাও দেয় না। এরপর রাফায়েত দেশে ফিরলে মিরাজ তাকে থানায় ডাকে। তখন রাফায়েত জানায় সে ফারিয়াকে খুন করেনি
আর তার সাথে ফারিয়ার রিলেশন সম্পর্কে তার স্ত্রী জানত। এরপর মিরাজ যখন জানায় ফারিয়া 2 মাসের প্রেগনেন্ট ছিল, এটা শুনে রাফায়েতও খুব ইমোশনাল হয়ে যায়। এরপর শফিক এসে মিরাজকে জানায় শেহজাদের দেওয়া জবানবন্দির সাথে ঘটনার মিল রয়েছে। খুনের রাতে শেহজাদ সহ আরও 7-8 জনকে পুলিশ থানায় ধরে নিয়ে যায় এবং পরের দিন সকালে ছেড়ে দেয়। এটা শুনে মিরাজ কিছুটা অবাক হয় আর জানতে চায় ফারিয়ার বাসার আগের কেয়ারটেকারের কোনো খোঁজ পেয়েছে কিনা। তখন শফিক জানায় আগের কেয়ারটেকার গড়াইল বস্তিতে থাকে, তার নাম হচ্ছে হেলাল। এরপর মিরাজ আসে শেহজাদের সাথে কথা বলতে। তখন শেহজাদ মিরাজকে কোনো একটা কিছু করে দেখাতে চায় আর এই জন্য সে মিরাজকে বলে তাকে জেল থেকে বের করতে, কিন্তু মিরাজ তখন তার কথা হেসে উড়িয়ে দেয়। তখন শেহজাদ বলে আপনি আমার ল্যাব থেকে ঔষধের স্যাম্পল কেন নিয়েছেন? তখন মিরাজ জানায় ঔষধে ড্রাগ আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য। পরের দিন মিরাজ আবার আনিকার সাথে দেখা করে আর আগের কেয়ারটেকার হেলালের সম্পর্কে জানতে চায়। তখন আনিকা জানায় হেলালের সাথে ফারিয়ার বেশ ভালো সম্পর্ক ছিল আর মাঝে মধ্যেই ফারিয়া হেলালকে দিয়ে সিগারেট সহ অনেক কিছু আনতে দিত। এরপর মিরাজ শফিককে সাথে নিয়ে হেলালের বাড়িতে যায়, কিন্তু তারা সেখানে হেলালকে খুঁজে পায় না আর তার মা জানায় হেলাল কোথায় আছে এটা সে জানে না। তারা তখন হেলালের বাড়িতে অনেকগুলো কবুতর দেখতে পায়, তাই মিরাজের সন্দেহটা আরও বেড়ে যায়, কারণ কবুতরগুলোর কোনো ব্যবস্থা না করে হেলালের কোথাও পালিয়ে যাওয়ার কথা না, যদি না সে পালিয়ে যেতে বাধ্য হয়। তাই তারা মনে করতে থাকে হয়তো সে ফারিয়াকে খুন করার পর বাড়ি থেকে পালিয়েছে। আর এই জন্য মিরাজ থানার ওসির কাছে লোক চায় হেলালকে ধরার জন্য। এরপর আমরা দেখি বেবি না হওয়ার কারণে মিরাজ তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে যায়। তখন একটা নার্স এসে মিরাজকে তার স্পার্ম নিয়ে আসতে বলে। এরপর যখন মিরাজ স্পার্ম নিতে বাথরুমে যায় তখন তাকে শফিক ফোন করে আর জানায় মাদক নিয়ে ধরা পড়া সেই ছেলে দুটোর স্পার্মের সাথে ফারিয়ার শরীরে যে স্পার্ম পাওয়া গেছে তার মিল পাওয়া যায়নি। পরের সিনে আমরা দেখতে পাই লেকের পার পরিষ্কার করার সময় একটা লোক সেখানে একটা লাশ খুঁজে পায় আর পুলিশ এসে আইডেন্টিফাই করে জানতে পারে এটা হচ্ছে ফারিয়ার বাসার আগের সেই কেয়ারটেকার হেলালের লাশ। কেউ একজন তাকে খুন করে পানিতে ফেলে দিয়েছে। পরপর 2টি খুন নিয়ে মিডিয়া তোলপাড় হয়ে যায় আর সাংবাদিকদের একের পর এক প্রশ্ন শুনে মিরাজ রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। আর এই জন্য থানার ওসি এসে মিরাজকে অনেক বকাবকি করে আর বলে আমাদের দায়িত্ব হচ্ছে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, আপনি মিডিয়ার লোকদের সাথে অনেক খারাপ আচরণ করেছেন আর এই জন্য সমস্ত জবাবদিহি আমাকে দিতে হবে। আপনি জানেন আমাকে কতগুলো ফোন কল দিতে হয়, লোকজনকে শিশুদের মতো এটা ওটা বলে ভুলিয়ে রাখতে হয়। অবশ্য আপনি সেটা বুঝবেন না। সে মূলত মিরাজকে খোঁচা দিয়ে এই কথাটা বলে, কারণ মিরাজের কোনো সন্তান ছিল না। সে তখন মিরাজকে কয়েকদিনের ছুটি নিয়ে বউকে সময় দিতে বলে আর ফারিয়ার কেসটা জাহাঙ্গীর নামে আরেক পুলিশ অফিসারের কাছে হ্যান্ড ওভার করে দিতে বলে। এতে মিরাজ খুবই অপমান বোধ করে আর কেসটা জাহাঙ্গীরের কাছে হ্যান্ড ওভার করে দেয়। বাসায় এসে মিরাজ শেহজাদের ল্যাব থেকে নেওয়া সেই ঔষধের শিশিটা দেখতে থাকে। এরপর মিরাজ ঔষধের শিশিটা নিয়ে মর্গের সেই ডক্টরকে পরীক্ষা করতে দেয়, কিন্তু ডক্টর জানায় এই ল্যাবে ওই ঔষধ পরীক্ষা করা যাবে না। আর তার মানে হচ্ছে ঔষধে অস্বাভাবিক কিছু নেই। তাই সে ঔষধের শিশিটা মিরাজকে দিয়ে দেয়। এরপর মিরাজ আবারও শেহজাদের বাসায় আসে আর আমরা তখন শেহজাদের কেয়ারটেকার সেই পরিণামের ছোট্ট মেয়েটাকে দেখতে পাই। সে তখন মিরাজকে দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যায় আর এরপর মিরাজ কৌতূহলবশত সেই ঔষধটা খেয়ে নেয় আর ঔষধ খাওয়ার সাথে সাথেই তার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয় আর এরপর সে তার ছোটবেলার অতীতে চলে যায়। তখন আমরা দেখতে পারি ক্লাসরুমে বমি করার কারণে টিচার তাকে বকাবকি করে ক্লাসরুম থেকে বের করে দেয় আর তারপর মিরাজ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয় আর ঠিক তখনই পড়িয়ে এসে তার ঘুম ভাঙায়। এদিকে ফারিয়ার কেসটা জাহাঙ্গীরকে দেওয়া হয়, তাই সে শফিককে ভালো করে কাজে মনোযোগ দিতে বলে আর তার কথা মতো কাজ করতে বলে। মূলত এই জাহাঙ্গীর মিরাজকে অনেক হিংসা করত, তাই শফিকও তাকে খুব একটা পছন্দ করত না, কিন্তু এখন বাধ্য হয়েই জাহাঙ্গীরের আন্ডারে কাজ করতে হবে। এরপর মিরাজ রাতে বাসায় ফিরে তার স্ত্রীকে বলে, আচ্ছা তুমি সুপার ন্যাচারালে বিশ্বাস করো? তখন লাবণী বলে, হ্যাঁ করি। তারপর মিরাজ বলে, তোমাকে যদি বলি আমি 200 বছর আগে অতীতে চলে গেছি এবং সারাদিন ঘোরাঘুরি করে ফিরে আসছি, তুমি কি এটা বিশ্বাস করবে? তখন লাবণী মিরাজের এসব অদ্ভুত কথা হেসে উড়িয়ে দেয় আর এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়।
এদিকে শেহজাদের রিমান্ড শেষে তাকে হসপিটালে ভর্তি করা হয়, আর তাই মিরাজ হসপিটালে আসে শেহজাদকে নিয়ে যাওয়ার জন্য। আর যাওয়ার সময় হসপিটালে কর্মরত পুলিশকে বলে সে শেহজাদকে নিয়ে অ্যাকশনে যাচ্ছে, তাই এই বিষয়টা যেন সে জাহাঙ্গীরকে না জানায়। এরপর মিরাজ শেহজাদকে সাথে নিয়ে একটা মদের বারে যায়। তখন মিরাজ শেহজাদের তৈরি ঔষধ খাওয়ার পর অতীতে যাওয়ার ঘটনাটি খুলে বলে। আর এখন মিরাজ সত্যি বিশ্বাস করে যে টাইম ট্রাভেলের মাধ্যমে অতীতে যাওয়া সম্ভব, কিন্তু এত কিছু যে কিভাবে ঘটছে সে এটা বুঝতে পারছে না। তখন শেহজাদ বলে সময় একটা নির্দিষ্ট সীমারেখায় চলে, আর অতীত বর্তমান ভবিষ্যৎ এইসব আমাদের মন গড়া কথা, কারণ সবকিছুই অতীতে ঘটেছে, বর্তমানে ঘটছে আর ভবিষ্যতেও ঘটবে। যা ঘটার তা ঘটবেই, আমরা কখনো তার পরিবর্তন করতে পারবো না। তারপর মিরাজ সেই ঔষধের শিশিটার রহস্য জানতে যায়। তখন শেহজাদ জানায় এটা হচ্ছে একটা মাধ্যম, যার মাধ্যমে অতীতে ফিরে যাওয়া যায়। তবে আপনি যদি ডোজ বেশি পরিমাণে নেন তাহলে এমনও হতে পারে আপনি আর ঘুম থেকে জাগলেন না, আর ওই অবস্থাতে আপনার মৃত্যুও ঘটতে পারে। ভাগ্যিস সেদিন পড়ি এসে আপনাকে জাগিয়ে দিয়েছিল, না হলে একটা বিপদ হতে পারত। তখন মিরাজ বলে তাহলে এটার কন্ট্রোল করার কোনো সুযোগ নেই? তখন শেহজাদ জানায় এর জন্য আপনাকে সময়কে লক করতে হবে। তখন মিরাজ বলে ফারিয়া যেই দিনটিতে মারা গিয়েছিল আমি সেই দিনে ফিরে যেতে চাই। তখন শেহজাদ জানায় সম্ভব না। মিরাজ কারণ জানতে চাইলে শেহজাদ বলে আমাদের মৃত্যুর পর ব্রেন থেকে সমস্ত ইনফরমেশন বন্ধ হয়ে যায়, আর এরপর সেই মেমোরিগুলো আমাদের রক্ত বা টিস্যুতে জমা হয়ে থাকে। তাই ফারিয়া যেদিন মারা গিয়েছিল সেই দিনে ফিরে যেতে হলে ফারিয়ার রক্ত লাগবে। তখন মিরাজ বলে এটা কোনোভাবেই সম্ভব না, কারণ ফারিয়ার লাশ তো মর্গ থেকে নিয়ে শ্মশানে পুড়িয়ে ফেলা হয়েছে। তারপর শেহজাদ বলে আমাদের ওই সময়টাতে ফিরে যেতে হবে যেই সময়টাতে ফারিয়ার লাশ মর্গে রাখা ছিল, তাহলে আমরা অনায়াসেই মর্গে ফিরে ফারিয়ার বডি থেকে রক্ত কালেক্ট করতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে মর্গের ওই সময়টাতে ফিরে যেতে হলে ঠিক ওই সমসাময়িক সময়ে মারা গেছে এমন কোনো ডেড বডির রক্ত বা টিস্যু লাগবে, কিন্তু এমন কোনো ডেড বডি মিরাজ পাবে কোথায়? তাই সে শেহজাদকে জিজ্ঞেস করে বডিটা কি শুধু মানুষেরই হতে হবে? কথাটা শুনে শেহজাদ কিছুটা হতভম্ব হয়ে যায়। পরের সিনে আমরা দেখি তারা মাটি খুঁড়ে একটা মৃত ইঁদুর বের করছে। যেই ইঁদুরটা পরীর পোষা ইঁদুর ছিল, আর এই ইঁদুরটা মারা গিয়েছিল সেই দিন যেদিন মৃত্যুর পর ফারিয়ার লাশ প্রথম মর্গে নেওয়া হয়েছিল। তাই শেহজাদ ইঁদুরটার ডেড বডি থেকে রক্ত কালেক্ট করে ভ্যাকসিন তৈরি করে, যেটার মাধ্যমে তারা অতীতে যাওয়ার পর ফারিয়ার ডেড বডি থেকে রক্ত কালেক্ট করে আনতে পারবে। মিরাজ শেহজাদের কাছে জানতে পারে তারা অতীতে গিয়ে ফারিয়াকে বাঁচাতে পারবে কিনা, কিন্তু শেহজাদ জানায় এই পৃথিবীতে একবার যেটা ঘটে গেছে সেটা বদলানো সম্ভব না, আর যেটা বদলানো যায় সেটা ভবিষ্যৎ হতে পারে না। এরপর ভ্যাকসিন রেডি হলে তারা অতীতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তারা রুম থেকে বেরিয়ে একটা গোপন রাস্তা দিয়ে আরেকটা রুমে গিয়ে পৌঁছায়। শেহজাদ তখন মিরাজকে জানায় টাইম ট্রাভেল করতে হলে আপনার শরীরে এই লিকুইডটি পুশ করতে হবে। মিরাজ তখন ভয় পেয়ে চলে যেতে চায়। ঠিক তখনই পেছন থেকে শেহজাদ মিরাজের শরীরে লিকুইডটি পুশ করে দেয়, আর সাথে সাথে মিরাজ অতীতে ফিরে যায়। আর এদিকে জাহাঙ্গীর হসপিটালে আসলে জানতে পারে মিরাজ এসে শেহজাদকে নিয়ে গেছে। এটা জানার পর সে দায়িত্বরত পুলিশদের উপর অনেক ক্ষেপে যায় আর শেহজাদকে খুঁজে বের করতে বলে। এরপর সে মিরাজকে ফোন দিল, মিরাজকে ফোনে পায় না, কারণ মিরাজ তখন অলরেডি অতীতে চলে গেছে। অতীতে ফিরে গিয়ে শেহজাদ মিরাজের সাথে দেখা করে, আর এরপর তারা দুজনে মিলে মর্গে যায়। তখন শেহজাদ মর্গে গিয়ে ফারিয়ার লাশটা বের করে, আর তারপর সে ফারিয়ার বডি থেকে রক্তের স্যাম্পল নিয়ে চলে আসে। আর এরপর তারা দুজনেই আবারও অতীত থেকে বর্তমানে ফিরে আসে। এরপর শেহজাদ মিরাজকে জানায় হসপিটালের পূর্ব পাশে একটা গাছের নিচে একটা ঔষধের শিশি রাখা আছে, যেটা সে শফিককে দিয়ে আনতে বলে। এরপর শফিক সেটা এনে শেহজাদকে দেয়, আর তারপর শেহজাদ মর্গ থেকে আনা ফারিয়ার সেই ব্লাড দিয়ে ফারিয়ার মৃত্যুর দিনে ফিরে যাওয়ার জন্য লিকুইড তৈরি করতে থাকে। তখন সে মিরাজকে জানায় টাইম ট্রাভেল করার পর মানুষ পাল্টে যায়, কোনটা বাস্তব আর কোনটা কল্পনা সেটা বোঝার ক্ষমতা তার হালকা হয়ে যায়। একটা সময় গিয়ে কোনটা অতীত আর কোনটা বর্তমান এটা কিন্তু আপনি আলাদা করতে পারবেন না। এরপর লিকুইড রেডি হয়ে গেলে তারা শেষবারের মতো অতীতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। মিরাজের ধারণা সে অতীতে গিয়ে ফারিয়াকে বাঁচাতে পারবে, আর এদিকে জাহাঙ্গীর মিরাজ আর শেহজাদকে খুঁজতে বের হয়ে যায়। এরপর তারা দুজন প্রস্তুত হয়ে গেলে
পরি স্যালাইনের মধ্যে লিকুইডটা পুশ করে দেয় আর সেটা তাদের দুজনের শরীরে প্রবেশ করা মাত্রই তারা অতীতে ফিরে যায়। আর এরপর আমরা ফারিয়ার মৃত্যুর রাতের আসল ঘটনা দেখতে পাই। সেদিন রাতে ফারিয়া কিছু একটা নিয়ে খুব চিন্তিত ছিল আর কাউকে ফোন করছিল। এরপর সে বাসা থেকে বেরিয়ে লেকের পাড়ে চলে যায় আর তার পিছু নিয়ে মিরাজও সেই লেকের পাড়ে চলে আসে। ফারিয়াকে সাবধান করার জন্য সে আড়াল থেকে ফারিয়ার নাম ধরে ডাকতে থাকে। ফারিয়া যখন বুঝতে পারে কেউ তার নাম ধরে ডাকছে তখন সে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে। মিরাজ ফারিয়ার কাছে আসতে চাইলে চারপাশ থেকে মাটি মিরাজের পা আঁকড়ে ধরে, যার কারণে সে ওই জায়গা থেকে আর উঠে আসতে পারে না। আর ঠিক তখনই পেছন থেকে একটা মাস্ক পরা লোক এসে ফারিয়ার গলায় ছুরি বসিয়ে দেয়। আর এই লোকটি আর কেউ না, সে হচ্ছে ফারিয়ার বাসার আগের কেয়ারটেকার হেলাল। এরপর সেই লোকটি ফারিয়ার শরীর থেকে সমস্ত জামা কাপড় খুলে ফেলে ফারিয়াকে নগ্ন করে ফেলে আর তারপর সে মাস্টারবেশন করে ফারিয়ার শরীরের উপর স্পার্ম ফেলে দেয়। এরপর মিরাজ এসে তার উপর হামলা করে। তখন মিরাজ পড়ে গিয়ে পায়ে আঘাত পায়। মিরাজ তার কাছে এসে জানতে চায় সে কেন ফারিয়াকে খুন করলো। তখন সে জানায় সে ফারিয়াকে খুন করতে এখানে আসেনি, সে এসেছিল ফারিয়ার সেই বয়ফ্রেন্ড অর্থাৎ রাফায়েতকে মারতে। মূলত এই হেলাল ফারিয়াকে খুবই পছন্দ করত আর ফারিয়ার সাথে তার ভালো একটা সম্পর্ক ছিল। কিন্তু যখন সে জানতে পারে ফারিয়া প্রেগনেন্ট তখন ফারিয়ার উপর তার প্রচণ্ড রাগ হয় আর সেই রাগ থেকেই আজকে সে ফারিয়াকে একা পেয়ে খুন করে ফেলে। এরপর হিলাল মিরাজের গলায় ছুরি ধরে আর তাকে ফারিয়ার লাশের উপর মাস্টারবেশন করতে বলে। আর এটা না করলে সে মিরাজকে মেরে ফেলার হুমকি দেয়। তাই মিরাজ বাধ্য হয়ে তার কথা মতো কাজ করে আর এই জন্যই মূলত ফারিয়ার লাশের উপর দুটি ভিন্ন স্যাম্পলের স্পার্ম পাওয়া যায়। আর এই কাজ করার পর মিরাজ খুব অপমান বোধ করে, তাই সে তখন তার রাগ আর কন্ট্রোল করতে পারে না। সে হেলালকে অনেক মারধর করে আর ইটের সাথে আঘাত করে তার মাথা থেতলে দেয় আর হেলাল সেখানেই মারা যায়। এরপর মিরাজ ফারিয়ার পরিহিত জামা কাপড় একটা ওড়নায় মুড়িয়ে দূরে ফেলে রেখে আসে আর এরপরেই মূলত মিরাজ চেয়ারের সাথে হেলালের ডেড বডি বেঁধে পানিতে ফেলে দেয়। আর এরপরের দিনেই মূলত পুলিশ ফারিয়ার লাশ খুঁজে পায়। এদিকে জাহাঙ্গীর শফিককে নিয়ে শেহজাদের বাড়িতে আসে আর গোপন রাস্তা দিয়ে তারা সেই ঘরের ভিতরে প্রবেশ করে। পরি তখন শেহজাদের হাত থেকে লিকুইড লাইন খুলে দেয়, যার কারণে শেহজাদ তখন অতীত থেকে বর্তমানে ফিরে আসে। জাহাঙ্গীর তখন মিরাজকেও জাগাতে চায় কিন্তু শেহজাদ তাকে বাধা দেয় আর বলে ঘুম থেকে জাগলে মিরাজের মৃত্যু হবে। কিছুক্ষণ পরেই মিরাজের ঘুম ভেঙে যায় আর তখন তার সব কিছুই মনে পড়ে যায়। মূলত মিরাজের মেমোরি লস হওয়ার কারণে সে অতীতের এই দিনটিতে ঘটে যাওয়া কোনো কিছুই মনে করতে পারছিল না, কিন্তু টাইম ট্রাভেল করার ফলে সে এখন সব কিছুই মনে করতে পেরেছে। আর এরপর তার কথা মতো পুলিশ ওড়নায় মোড়ানো ফারিয়ার সেই জামাকাপড় খুঁজে পায়। কিন্তু মিরাজ ওসির কাছে গিয়ে ফারিয়ার কেসটার সমাধানের পুরো ক্রেডিট জাহাঙ্গীরকে দেয়। তখন ওসি বলে আপনি আর জাহাঙ্গীর শেহজাদের বাড়িতে কি করছিলেন? তখন মিরাজ জানায় শেহজাদ হচ্ছে ভণ্ড একজন ডক্টর, তাই আমরা গিয়েছিলাম তাকে ধরতে। তারপর ওসি জিজ্ঞেস করে দ্বিতীয় খুনটা কে করলো? তখন মিরাজ এর কোনো উত্তর দিতে পারে না, কারণ দ্বিতীয় খুন অর্থাৎ হিলালকে খুন তো তিনি নিজেই করেছেন। তাই সে ওসিকে বলে দ্বিতীয় খুনিকেও কি বের করা উচিত? তখন ওসি বলে অবশ্যই উচিত, আর আপনাকে কিন্তু চোখে চোখে রাখা হয়েছে। পরের দিন মিরাজ শেহজাদের সাথে দেখা করে আর বলে আপনার এই প্রতিভার কথা তো সবাইকে জানানো উচিত, এতে করে অনেক কেসের সমাধান হবে আর আসল খুনিকেও ধরা যাবে, আর সেই সাথে আপনিও অনেক সুনাম অর্জন করতে পারবেন। কিন্তু শেহজাদ জানায় তার এসবের কোনো দরকার নেই। সিরিজের একদম শেষের দিকে দেখতে পাই সেই শামসুল আলম শেহজাদের কাছে আসে আর শেহজাদকে তার একটা পুরনো কেসের সমাধান করে দিতে বলে, আর তখন শেহজাদ তার উপর খুব বিরক্ত হয়। আর এখানেই সিরিজটি শেষ হয়ে যায়। পুরো সিরিজটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর সিরিজটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেটিও জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।